আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আর্জেন্টিনার সদ্য ঘোষিত এই স্কোয়াডটা এবং এই স্কোয়াডটা যদি ২৬ জনের নামিয়ে আনা হয় তাহলে আসলে কোন পজিশনে কোন কোন বিকল্প আছে, যথেষ্ট বিকল্প আছে কিনা সেই ব্যাপার নিয়ে আলোচনা করবে। একেবারে পজিশন ভেদেই কিন্তু আলোচনাটা চলবে। আর ক্লিয়ারলি এখানে শুরুতে বলতে চাই, মূলত যথেষ্ট ব্যাকআপ আছে কিনা সেই আলোচনাটাই করছি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে, না হলে রিপিটেটিভ মনে হতে পারে যে একই জিনিস বারবার শুনছেন, আসলে একই জিনিস না। আমরা গোলকিপিং পজিশনে চলে আসি। এমিলিয়ানো মার্টিনেজের বিকল্প হিসেবে জেরোনিমো রুলি থাকাটা একটা নির্ভর হওয়ার মতো ব্যাপার। এর পাশাপাশি ফ্রাঙ্কো আরমানি আছেন, এখানে নতুন করে কোনো কিছু বলার নেই। ওয়াল্টার বেনিতেজ হয়তোবা জেরোনিমো রুলির জায়গায় থাকতে পারতেন। ফ্রাঙ্কো আরমানি থাকা না থাকা নিয়ে আর আলোচনা করতে চাই না। আমার কাছে মনে হচ্ছে গোলকিপিং পজিশনটাতে এমন কিছুই আমরা আসলে দেখতে পেতাম। এরপর আমরা যদি ডিফেন্সে চলে আসি, মূলত ডিফেন্ডারদের থেকে আলোচনাটা শুরু করতে হবে, কারণ ২৬ জন থেকে ৩ জন অলরেডি গোলকিপার হিসেবে লাগবে। সো ২৩ জন প্লেয়ার আসলে আউটফিল্ড প্লেয়ার, এবং এই ২৩ জনের মধ্যে আমরা যদি সেন্টার ব্যাক পজিশনে চলে আসি, ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরো আছেন। এর পাশাপাশি লিজান্তো মার্টিনেজ থাকবেন, যিনি কিনা সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি লেফট ব্যাক পজিশনও খেলতে পারেন। আরেকজন ব্যাকআপ সেন্টার ব্যাক হিসেবে হয়তোবা জার্মান পেজেলা থাকবেন। আরও একটা সিদ্ধান্ত যেখানে খুব একটা বেশি জনপ্রিয়তার পথে তিনি হাঁটেননি, পেজেলার এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দিয়েছেন। প্রতিটা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করার জায়গা নেই, পেজেলার জায়গায় অন্য কেউ অবশ্যই থাকতে পারেন, তবে আপাতত ব্যাপারটা মেনে নিতে হবে। তো ৪ জন সেন্টার ব্যাক, এর পাশাপাশি লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশন নিয়ে যদি আমরা আলোচনা করি, রাইট ব্যাক পজিশনে স্বাভাবিকভাবেই নাহুয়েল মরিনা ফার্স্ট চয়েস, এর পাশাপাশি গনজালো মন্তিয়েল আছেন। লেফট ব্যাক পজিশনে মার্কোস অ্যাকুনিয়া এবং নিকোলাস ট্যাগলেফিকো এরা আছেন। অর্থাৎ সব মিলে আমরা ৮ জন ডিফেন্ডারের কথা অলরেডি আলোচনা করে ফেললাম। আরো একজন ডিফেন্ডার হয়তোবা লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত নেবেন। সেটা যদি লিওনার্দো বালির্দি হয় তাহলে অনেক বেশি করে খুশি হব। আমার কাছে মনে হয় সেন্টার ব্যাক পজিশনে আরো একটা অপশন আসলে লিওনেল স্কালোনির দরকার আছে। এখানে লিজান্ডো মার্টিনেজ ইনজুরি থেকে ফিরেছেন, এটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে মনে রাখা উচিত, এবং আরো একজন সেন্টার ব্যাক আসলে নেওয়া উচিত। তাহলে ৯ জন এবং ৩ জন ১২ জন হলো। এরপর যদি আমরা মিডফিল্ডে চলে আসি, সেখানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে লিয়ান্ডো পারেদেস ফার্স্ট চয়েস হিসেবে আছেন। তার পাশাপাশি গিদো রড্রিগেজই হয়তোবা সুযোগ পেতে যাচ্ছেন। আমরা যদি সেন্ট্রাল মিডফিল্ডের কথা বলি, এমনিতে সেন্টার মিডফিল্ডে ২ থেকে ৩ জন প্লেয়ার তো রাখতেই হবে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আছেন, রড্রিগো ডি পল আছেন, এনজো ফার্নান্দেজ আছেন, তাদের থাকা নিয়ে কোনো সন্দেহ নেই। জিওভানি লো চেলসো এবং এজেকিউল প্যারাসিওস তারাও কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে গুরুত্বপূর্ণ সদস্য। জিওভানি লো চেলসো তো স্টার্টিং লাইনআপে থাকতে পারেন, এজেকিউল প্যারাসিওস আরও একবার হয়তোবা বিকল্প প্লেয়ার হিসেবে অর্থাৎ সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে থাকবেন। এখানেও যথেষ্ট বিকল্প কিন্তু আছে। ২ জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার গিদো রড্রিগেজ এবং লিয়ান্ডো পারেদেসের পরে এই ৫ জন সেন্ট্রাল মিডফিল্ডার, এদেরকে আসলে কাউকে বাদ রাখার কোনো রকমের কোনো সুযোগ দেখছি না। আমার কাছে মনে হয় মিডফিল্ডে আর্জেন্টিনার কাছে যথেষ্ট অপশন আছে, এবং এই অপশনটা দরকার। সাবস্টিটিউট প্লেয়াররা সবসময় গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেন। মিডফিল্ড ক্রাইটেরিয়াতে আনহেল ডিমারিয়া, ভ্যালেন্টিন কার্বোনিকে রাখা হয়, তবে আমি ফাইনাল থার্ডে চলে যেতে চাই। ৯ জন ডিফেন্ডার, ৩ জন গোলকিপার এবং যে ৭ জন সেন্টার মিডফিল্ডারের কথা বললাম, তারা মিলিয়ে ১৯ জন অলরেডি হয়েছেন, আর ৭ জনকে নেওয়ার সুযোগ আছে। এরপর যদি আমি ফরওয়ার্ড লাইনআপে যাই, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেস, নাম্বার ৯ পজিশনে ২ জনকে অবশ্যই রাখতে হবে, তারা থাকবেন। নাম্বারটা ২১ হলো লিওনেল মেসি এবং আনহেল ডিমারিয়াকে একই ক্রাইটেরিয়াতে রেখে নাম্বারটাকে ২৩-এ নিয়ে গেলাম। মেসি ডিমারিয়া সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই, আর বাকি ৩ জন প্লেয়ারকে ঘিরে হয়তোবা আলোচনাটা করা যায়। এই ৩ জনের মধ্যে লেফট সাইডে একজন আলেহান্দ্রো গার্নাচো, আর ওই লেফট উইংয়ে অপারেট করার মতো নিকো গঞ্জালেস, এই ২ জনকে রাখা হবে, এবং এখানে এরা একে অপরের হয়তোবা বিকল্প হিসেবে খেলতে পারেন। হয়তোবা নিকো গঞ্জালেস আরও একবার প্রাধান্য পাবেন। নিকোকে কেন রাখা হয় সেটা নিয়ে অতিরিক্ত তর্ক সমালোচনা করার কোনো কিছু নেই। স্কালোনির ফুটবল সিস্টেমটা এটা। নিকোকে যদি আসলেই আপনার ভালো না লাগে, তার মানে হচ্ছে আপনি লিওনেল স্কালোনির ফুটবল সিস্টেমটাকে খুব একটা বেশি পছন্দ করছেন না। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার বলে মনে হতে পারে। তো গার্নাচো এবং নিকো গঞ্জালেস, তাহলে রাইট উইংয়ে আরো একটা বিকল্প দরকার। আনহেল ডিমারিয়া রাইট উইঙ্গের হিসেবে খেলবেন যে মুহূর্তে দরকার পড়ে, তবে আনহেল ডিমারিয়ারও একটা রাইট উইংয়ে বিকল্পের কথা যদি চিন্তা করতে হয়, তাহলে হয়তোবা ভ্যালেন্টিন কার্বোনি এর নামটা আসে, যিনি কিনা আবার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। আর না হলে আনহেল কোরিয়া এর নামটা আসে, যিনি কিনা মাঝে মধ্যে রাইট উইংয়ে খেলেছেন, আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন, মাঝে মধ্যে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও কিন্তু খেলতে পারেন, অন্য উইংও সুইচ করে খেলতে পারেন। অর্থাৎ এখানে বিকল্প হিসেবে কার্বোনি কিংবা কোরিয়া যে কোনো একটা নাম আসে। সো ইন টোটাল যদি বলতে চাই, তাহলে যথেষ্ট ব্যাকআপ আছে, প্রায় প্রতিটা পজিশনে আছে, জিনিসটা বলা যায়। স্কালোনির অনেকগুলো সিদ্ধান্ত হয়তোবা আপনার ভালো লাগবে না, তবে যে জিনিসটা আসলে প্রশংসা করতে হবে সেটা হচ্ছে তার স্কোয়াডে একটা ব্যালেন্স সবসময় খুঁজে পাওয়া যায়। ব্যাকআপের যে উত্তরটা খুঁজছিলাম, সে উত্তরে আমি যথেষ্ট পজিটিভ। ১-২টো সিদ্ধান্ত হয়তোবা বিতর্কিত হয়েছে, তবে এবারও যথেষ্ট ব্যালেন্সড এবং যথেষ্ট ব্যাকআপ সমৃদ্ধ একটা স্কোয়াড কিন্তু হয়েছে। ধন্যবাদ সবাইকে।